আজকে 15 আগস্ট জাতীয় শোক দিবস পালন করতে যাচ্ছে বঙ্গবন্ধু পরিষদ ভিয়েনা অস্ট্রিয়া। এই শোক সভা যে আয়োজন একদিনে হয়নি, এটা হয়েছে প্রায় 3 থেকে 4 মাস যাবত এই আজকের আয়োজন। তাই বলতে চাই যে এই যে আজকে মঞ্চে যারা আছেন, এই মঞ্চকে এইভাবে সাজানোর জন্য অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে। সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল সাহেব আজকের প্রধান অতিথি। বিশেষ অতিথি আছেন আমাদের মুক্তিযুদ্ধ সংসদের ইউরোপিয়ান মুক্তিযুদ্ধ সংসদের সহসভাপতি মুরব্বী আমাদের ফ্রিডম ফাইটার বাইজিদ মির ভাই। আজকে আরো উপস্থিত আছেন অস্ট্রিয়া আওয়ামী লীগকে যা প্রতিনিধিত্ব করছেন এবং অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই অস্ট্রিয়া আওয়ামী লীগকে সুন্দর করে সাজানোর জন্য বিভিন্নভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সেই অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি জনাব খন্দকার হাফিজুর রহমান নাসিম ভাই। আরো উপস্থিত আছেন এই অস্ট্রিয়ার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যার নাকি কোনো এক 15 আগস্টের অতীতে ওর দুর্ভাগ্য বা সৌভাগ্য এখন আমরা ফ্যামিলিতে আল্লাহ রহম করেছে বিদায় অলৌকিকভাবে এই আমরা অর্গানাইজ করতে গিয়ে পানেশিয়াতে ওনার ছেলে গাড়ির তলে চলে যায় নিচে। আল্লাহর মেহরবানিতে কি করে অলৌকিকভাবে ট্রাকের নিচে চলে গেল, গাড়ির নিচে আবার অলৌকিকভাবে নিচ দিয়ে বেরিয়ে আসলো। তাই আজকের ওনার পরিবারকে এই যে ধৈর্য ধরে এই আওয়ামী লীগকে সহযোগিতা করছেন ভাবিকে বিশেষ করে, সেই সাধারণ সম্পাদক সাইফুল কবিরকে জানাই আজকের এই উপস্থিতির জন্য ধন্যবাদ। আর আমরা আমার ফ্যামিলির সাথে অনেক ভালো সম্পর্ক। আমার ছেলে মেয়েদের সাথে বাসায় কোনো প্রোগ্রাম করলে আমি অনারেবল কাউন্সিলর হেয়ার গ্রাফকে বলি এবং ওনার ওয়াইফও আসে। তাই আজকে এমন একটা স্টেজ তৈরি হয়েছে সত্যিকার অর্থে যে আজকে শোক সভা ভাবিরা যারা আছেন তারা কালো ড্রেস পরে আসছেন এবং এই বঙ্গবন্ধুর জাতীয় শোক দিবসে আপনারা উপস্থিত হয়েছেন, এই জন্য ধন্যবাদ। উপস্থিত আছেন আমরা অনেক আগে থেকেই যে ভালো সম্পর্ক, তাদের সাথে আজকে উপস্থিত আছেন আমাদের রতন সাহা দাদা। উনিও ব্যবসার কাজে বিজি থাকেন, কিন্তু আজকে কিন্তু ফ্যামিলি নিয়ে সময় দিয়েছেন। আর আমাদের সেক্রেটারি সাধারণ সম্পাদক বিকাশ ঘোষ, উনিও বিজি থাকেন অনেক। তাই আমাদের আমরা এই জায়গায় গত সপ্তাহে একবার এসেছিলাম, গত রবিবার এসেছি, আজকে সকাল 10:30টার মধ্যে উপস্থিত হয়েছি। জাতীয় শোক দিবস, বঙ্গবন্ধুর জাতীয় শোক দিবস পালন করতে গিয়ে আজকে যাদেরকে স্মরণ করতে হয়, একজন মানুষকে মারতে গিয়ে ওনার সবাইকে পরিবারকে হত্যা করা হয়েছিল। এই হত্যা পৃথিবীর কোথাও এরকম ঘটনা ঘটেনি। যারা মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বঙ্গবন্ধু সহ তাদের পরিবারের আত্মার মাগফিরাত কামনা করছি। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার প্রতি আস্থা রেখে আজকে আমার বক্তব্য শুরু করছি। বক্তব্য সভাপতিত্ব যারা করেন তারা তাদের ওরকম কিছু না,
আমি একটা সত্যিকারের গল্প বলে বক্তব্য শেষ করতে চাই। 75-এর 14ই আগস্ট, আমার এর আগের মাস পুরা জুলাই 15 আগস্ট 14 আগস্ট পর্যন্ত আমার মা হোলি ফ্যামিলির ভর্তি ছিলেন। আমার মা যে বলতেছিল যে আমি বাসায় গিয়ে মরতে চাই ইত্যাদি। 14 আগস্ট বিকেলে চুনকা ভাই, জমু ভাই, আলী আহমদ চুনকা, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি, নন্দিত নেতা, ওনার সাথে আমরা একসাথে, উনি ঢাকায় যাওয়ার সময় বলল যে আমি বঙ্গবন্ধুর সাথে একটু দেখা করে যেতে চাই। 32 নম্বরে গেলাম। 32 নম্বরে ঢোকার সময় মাত্র 14ই জুলাই বিকেলে মাত্র 3 জন পুলিশকে দেখতে পেলাম। সাথে সাথে আমি চটকা ভাইকে বললাম, দাদা এদের 3টা পুলিশ মাত্র, ওনার কোনো গার্ডের প্রয়োজন হয় না, এই 3টেই যথেষ্ট। ওনাকে বাসায় পাওয়া গেল না। 32 নম্বরে আমরা চলে গেলাম গণভবনে। 14ই আগস্ট, তখন সম্ভবত 7টা হবে হয়তো। গণভবনে তো উনি তো সবসময় পাঞ্জাবি আর লুঙ্গি পরতেন। বঙ্গবন্ধু ওদিক থেকে ভিতর থেকে বলতেছে, কিরে চুলকা তুই কেন এসেছিস? 10 মিনিট ওনার সাথে এই কথাবার্তা বলে আমরা 10 মিনিট পরে চলে আসলাম আমার মাকে হলি ফ্যামিলি হাসপাতালে আসলাম। রাত 9টায় সম্ভবত 9:30টায় আমরা বাসায় চলে আসলাম, নারায়ণগঞ্জের বাসায়। কে জানতো এই মহান নেতা, এই স্বাধীনতার সৃষ্টিকারী, বাংলাদেশের প্রাণপ্রিয় একজন নেতা এইভাবে মারা যাবেন। ভোরের জানতে পারলাম ভোর রাত্রে জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়েছে। তারপরে 17ই আগস্ট আমার মা মারা গেলেন। 75-এর 17ই আগস্ট রাত 11টা বা 10টা হবে। তখন পরের দিন জানাজা, পরের দিন আপনার এই জানাজার মহল্লায় জানাজা দেওয়ার পর এরকম যারা আপনারা উপস্থিত হয়েছেন, খুব কাছের লোকেরা, আপনাদের ইয়াং জেনারেশন ছেলেপিলেদের বলে দিতেছিলেন যে লাশ নিয়ে যেন কবরস্থানে না যাওয়া হয়। এই শব্দগুলো আমার কানে এখনো বাজে। দেখা গেল যে ইয়াং জেনারেশন কেউই কবরস্থানে গেল না। আমরা আমাদের যারা মুরব্বীরা আছে তারাই গেল। তখন অবশ্যই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতৃবৃন্দকে দরপাকা শুরু হচ্ছিল। তাই এই কথাটা আমি কোনোদিনই ভুলবো না। বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী আসলে আমি ঠিক থাকতে পারি না। আজকে সকালে ফজর নামাজ পড়েছি বঙ্গবন্ধুর জন্য। ওনাকে আত্মা থেকে ভালোবাসি। আমার সাথে 2বার দেখা হয়েছে মহান নেতার সাথে। এই সংগঠনকে, আওয়ামী লীগকে দেশ থেকে শুরু করে অস্ট্রিয়া পর্যন্ত চেষ্টা করি যে বঙ্গবন্ধুর একজন সৈনিক হিসাবে দেশের হয়ে কাজ করার জন্য, শেখ হাসিনা হাতকে শক্তিশালী করার জন্য। আজকে এই আমাদের এই অনুষ্ঠান, এই জায়গায় হয়তো অল্প মানুষ দেখছেন। এই অনুষ্ঠান সারা পৃথিবী, বাংলাদেশ, মাননীয় মন্ত্রী মহোদয়গণ, সচিবগণ, প্রাইম মিনিস্টার অফিস এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইউরোপে বা আমেরিকাতে, বাংলাদেশের যে পৃথিবীতে যত এমবেসি আছে, এই আমাদের লিফলেট চলে গেছে এবং ব্যানার সহ। এবং এই লিফলেট পেয়ে বিভিন্ন রাষ্ট্রদূত মহোদয়রা রিপ্লে করেছে। এটা আমাদের সার্থকতা। আজকে 15ই আগস্টে রিপ্লে করেছে অনেক অ্যাম্বাসেডর। আজকে এই
শোক সভা দাঁড়িয়ে আমার বক্তব্য যদি বড় হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ছেলে, আমার মেয়ে, আমার ওয়াইফ অক্লান্ত পরিশ্রম করেছে এই আজকের অনুষ্ঠান সার্থক করার জন্য। তাই আপনাদের বলবো যে এই যে আমরা যে ভাইয়ে ভাইয়ে কাঁধ মিলে যেন আগামীতে সুন্দরভাবে এগিয়ে যেতে পারি, অস্ট্রিয়া আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ, এই যে একসাথে বসার জন্য যারা সহযোগিতা করেছেন তারা কিন্তু আজকে এই স্টেজে এবং স্টেজের বাইরেও আছেন, যে এই পরিবেশটা তৈরি করার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ। যে সময় দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। যারা স্টেজে আছেন নাম বলে ছোট করতে চাই না, তারা তাদের আন্তরিকতা ছিল আর এই ধরনের একটা পরিবেশ সৃষ্টি করার জন্য আমার কাছে আছে শোক দিবসে অন্তর থেকে আনন্দ আছি যে আমরা একসাথে বসতে পেরেছি। আমরা যেন এইটাকে ধরে রাখতে পারি, এটাকে যেন লালন করতে পারি, আগামী দিনগুলো যেন আমরা চলার পথে একসাথে হয়ে কাজ করতে পারি, বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার হাতকে যেন শক্তিশালী করতে পারি। আমি বা আমরা কিছু কাজ করেছি, যেমন এর আগে অনেক আগে আমি বঙ্গবন্ধুর একটা ছবি প্রদর্শনী করেছিলাম পান এশিয়াতে। তা আমার ইচ্ছা আছে এবং এটার কাজ করতেছি আবার একটা বড় করে করার জন্য। আজকে এই লিফলেট দেখে নানক ভাই আমাকে সুন্দর মন্তব্য করেছেন, আমাদের প্রেসিডিয়ামের সদস্য নানক ভাই। এই লিফলেট দেখে আসাদুজ্জামান নূর ভাই আবার আমাকে হোয়াটসঅ্যাপে রিং করেছেন। আজকে বাণী দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী, ওনাকেও ধন্যবাদ জানাই। আমার আওয়ামী লীগের নেতা, আমার মুরব্বী, রাজনৈতিক গুরু আমর হোসেন আমু ভাই উপদেষ্টা আজকে বক্তব্য রেখেছেন। এইটা একটা ডেকোরেশন, একটা অনুষ্ঠানকে সুন্দর করতে হলে চারিদিকে প্রচারণা করতে হয়। আমি 650-র মতো ইমেল করেছি আমরা, আর কমিউনিটিকে গতকালকে রাত্রে করেছি। তাই আজকের এই আমাদের কিন্তু একটা পদক্ষেপ বা প্ল্যান আছে, এইভাবে নীরবভাবে আমরা কাজ করে যাচ্ছি। আর নজরুল ভাই বলেছেন যে একসাথে কাজ করবে এবং বিভিন্ন ভাবে এই বঙ্গবন্ধুকে তুলে ধরতে। হ্যাঁ, ধন্যবাদ এটা আমাকে মনে করায় দেওয়ার জন্য। আমি মিস্টার গ্রাফের সাথে করোনার কিছুদিন আগে কি বলে এটা, ওই হলটার নাম যেন কি মালিয়া ওর ভাষার সাথে লিজিং মানে চ্যানেল মানে লাস্ট স্টবি সম্ভবত লিজিং এ হলে আমরা বঙ্গবন্ধুর একটা ছবি প্রদর্শনী করতে চাচ্ছিলাম। তারপর আমি বৈশাখের বাসায় যে লাস্ট রোজার ঈদ বা কুরবানির ঈদের একটা না রোজার ঈদ সম্ভবত দাওয়াতে গিয়েছিলাম আমাদের রাষ্ট্রদূত সাহেবের বাসায়। আমরা কেন অফিসিয়াল প্রস্তাব রাখিয়েছিলাম যে এই বঙ্গবন্ধুর কর্নারকে রিসাবল করার জন্য, এটার মধ্যে আরো ছবি অ্যাড করার জন্য। সেটা হয়েছিল। আমি ওনাকে ঈদের দিন জিজ্ঞেস করলাম যে বঙ্গবন্ধুর ভাস্করের কি হলো। তা বঙ্গবন্ধুর ভাস্করে বললো যে আমাদের তারাজুল সাহেবকে ডাকলো, জিজ্ঞেস করলো যে পজিশনটা কি আছে। বললো যে আমরা এই এম নজরুল ভাই, যেটা ওই বঙ্গবন্ধু 32 নম্বরের দায়িত্ব, জাদুঘরের দায়িত্ব আছে, তা এটা ওনার কাছে আটকে আছে। তা আমি বললাম যে আপনি ঠিক বলতেছেন তো, নজরুল ভাইয়ের কাছে ঢাকায় যায়। আমি এই নজরুল ভাই না, বাংলাদেশের বঙ্গবন্ধুর 32 নম্বরে যে দায়িত্ব জাদুঘরে। তা আমি জিজ্ঞেস করলাম। তা পরের দিন আমি নজরুল ভাইকে টেলিফোন দিলাম বঙ্গবন্ধু 32 নম্বরে। বললো যে এটা তো আমার কাছে এখনো আসেনি। তারপরে ওনাদের জিজ্ঞেস করলাম এমবিসির যে কার কাছে ফাইল আছে, ওনারা এই নাম ওই নাম ইত্যাদি। তারপরে আমি আস্তে আস্তে বসে বসে যার কাছে ফাইলটা আছে তাকে বললাম যে আপনি কবে রিসিভ করেছেন। আমি তো এটা পাঠাই দিছি। আমি কিন্তু এটা পাঠাই দিলে এই বঙ্গবন্ধুর ভাস্করের ফাইলটা পাঠাই দিলে কোথায় গেছে, কেমন, কত তারিখ দেখেন তো। আমাকে একদিন পরে জানানো হলো
যে পাঠাই দিছে, ওদিক থেকে বলা হলো যে ওনারা পাঠায়নি। তারপর আমি রিকোয়েস্ট করলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আপনারা আবার পাঠান। ওনারা আবার পাঠানোর পর 1 সপ্তাহের মধ্যে একটা, আপনার মনে রাখবে, বঙ্গবন্ধুর ভাস্কর যে জায়গায় হয় দূতাবাসে, প্রথম অনুমোদন নিতে হয় প্রাইম মিনিস্টার অফিসে। প্রাইম মিনিস্টার অফিস অনুমোদন দিলে তারপরে আপনার নজরুল ভাই প্রাইম মিনিস্টার অফিসে গিয়ে 1 সপ্তাহের মধ্যে, এটা এই 29শে এপ্রিল 2022 এটা অনুমোদন করা হলো। তা এটা অনুমোদন করে উনি পাঠিয়ে দিলেন 2022-এর 29শে এপ্রিল এই আমাদের এমবেসিতে। এমবেসির কাজটা হইলো এখন, তা আমার 1 দিন 2 দিন 3 দিন, তাই ওনারা এমবেসি থেকে আমাকে কিছু জানানো হয়নি। আমি টেলিফোন করলাম, কি ব্যাপারে, এটা কি হয়েছে, কয় একটা উত্তর আসছে। তাহলে আমি যখন আমার কাছে যে কপি পাঠানো হয়েছে ওই নজরুল ভাই, সেই কপিটা বললাম আপনার কাছে পাঠাইছেন কি? হ্যাঁ, আমি তদবির করছি, এটা আমার কাছে পাঠানো হয়েছে। তাই এই যে এতদিন যাবৎ বঙ্গবন্ধুর ভাস্করের ডিজাইনটা মহিসাবে করে গেলেন না, এবং আগামী কতদিনে পর বঙ্গবন্ধুর ভাস্কর এই দূতাবাসে হবে এটা আমরা জানি না। জাস্ট এরা চয়েস করবেন, চয়েস হলে এই ডিজাইন আর কোথা থেকে হবে, বাংলাদেশ থেকে হবে না এই অস্ট্রিয়ার কোনো আর্টিস্ট এটাকে তৈরি করবে, এটা জানি না। তাই নজরুল ভাই সহ নাসিম ভাই আছে, মুক্তিযোদ্ধা বাজিদ ভাই আছে, সবাইকে অনুরোধ করছি আমাকে কাছে যেন অপূরন্ত হয় যে এমবিসিতে গেলে বঙ্গবন্ধুর ভাস্কর থাকবে না, এটা হতে পারে না। এখন যে আমি নজরুল ভাইকে অরিজিনাল কপিটা দেখাবো, আমার কাছে আমি নিয়ে আসছি, যে এই পজিশন আছে, তারা আমাদেরকে অনেক দিন ঘুরানো হয়েছে, এবং এরা 1.5 বছর থেকে 2 বছর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বঙ্গবন্ধুর 32 নম্বর জাদুঘরে পাঠানো হয়নি। আর অস্ট্রিয়া দূতাবাস এইটাকে প্রসিড করে নাই, প্রসিড বলতে এটাকে খবর নেয় নাই। এদের দায়িত্ব ছিল পাঠাই দেওয়া, পাঠাই দিছি, তারপর আর কিছু নাই। মহিষাব এটাকে চাচ্ছিল আবার এটা লেনদেন করার জন্য, কি বললো যে অস্ট্রিয়ার যে আর্টিস্ট বা এগো দিয়ে এটাকে বানানো হবে, এবং এটা প্রসিড করা হয়নি, উনি তো চলেই গেলেন। তা আগামী রাষ্ট্রদূত সাহেব আসলে আমাদের অনুরোধ, আপনাদের অনুরোধ, যে আমরা যেন সবাই মিলে আমাদের ভাস্করটা অন্তত করি, আর ভিয়েনা এমবেসিতে যেন আমরা এই শহীদ মিনারের জন্য জোর দিই। তাই আমি সবাইকে আজকে আসার জন্য, আমি মনে করি যে যারা আসছেন আমার একজন সবাই আমার ফ্যামিলি মেম্বার, আজকে যারা উপস্থিত হয়েছেন, আর সবাই যার যার ধর্ম থেকে হোক, বঙ্গবন্ধু এবং জাতির পিতার জন্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য, ওনার পরিবারের জন্য দোয়া করবেন, বিশেষভাবে দোয়া করবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি যেন আল্লাহ যেন ওনাকে হায়াত দারাজ করে শক্তি দেয়, এবং আমরা যেন অতি পরিশ্রম করে, অতি যোগাযোগের মাধ্যমে দেশে গিয়ে হলে হয় আগামী নির্বাচনে এই আওয়ামী লীগকে কিন্তু জয়ী করতে হবে। এনিহাও আওয়ামী লীগকে জয়ী না করলে এই বাংলাদেশে যে বিগ প্রজেক্টগুলো আছে সেগুলি কিন্তু এই স্টপ হয়ে যাবে। বাংলাদেশ যে পৃথিবীর মধ্যে এই শেখ হাসিনার নেতৃত্বে যে রোল মডেল সৃষ্টি হয়েছে, তো এই ধরে রাখতে হবে। আমরা সবাই, আর নজরুল ভাইকেও অনুরোধ করব, নির্বাচনের জন্য আমাদের অস্ট্রিয়া শাখা বা অস্ট্রিয়া আওয়ামী লীগের অফিসের সাথে আমরা যেন, ঢাকা অফিসের সাথে ইউরোপের ইউরোপ কমিটির একটা ঘর পায় সেন্ট্রাল কমিটিতে, ওই কমিটি যেন আমাদের নাম টাম থাকে, এই ব্যবস্থা করবেন। প্রয়োজন হইলে আমরা আগে থেকে জেনে ওই সেন্ট্রাল কমিটির জন্য আমরা বসতে পারি, এই ব্যবস্থা করবেন। সবাইকে আসার জন্য ধন্যবাদ। আবারও বঙ্গবন্ধুর আত্মার এবং ওনার পরিবারের মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় হোক বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। থ্যাংক ইউ।